সাংবাদিক মিলির রহমান রহস্যজনকভাবে খুন হলেন তার ফ্ল্যাটে। ঠিক তার দুদিন পর পরিত্যক্ত এক জায়গায় পাওয়া গেল আরেক সাংবাদিক শরীফুল আলম রাজের লাশ। পিবিআই তদন্তকারী কর্মকর্তারা দুজন বেশ শক্তভাবেই ধরলেন এই ক্লুলেস কেসের হাল। একের পর এক পর্দা উঠতে লাগলো, বেরিয়ে এলো তাদের খুনের কারণ। তদন্তকারী দুই কর্মকর্তা ক্রমান্বয়ে ফেঁসে গেলেন রাজনীতির এক অন্ধকার জগতে। হঠাৎ তাদের উপলব্ধি হলো, যতটুকু প্রমাণ ধরে তারা এই পর্যন্ত এসেছে ততটুকু আর কেউ নয়, সেই পেশাদার খুনিটি তাদের দিয়েছে। কিন্তু পেশাদার সেই খুনিটি কেন তার মনিবকে আড়াল না করে তদন্তকারী কর্মকর্তাদেরকে তার মনিবের পিছনে লেলিয়ে দিল? কি রয়েছে সাংবাদিক মিলির রহমানের সেই নীল দুই চোখে? জানতে হলে পড়ুন মির্জা শাহরিয়ারের লেখা এক ভিন্নধর্মী উপন্যাস অন্তহীন পেন্ডুলাম। কিন্তু ভাই, খালি বইগুলোর নাম বললেই কি হবে? টাকা পয়সাও তো কয়টা দিতে পারে। বইগুলার যে দাম, কিনবো কিভাবে? এইটা কাগজের বই না, ই বুক। আপনি বইটই অ্যাপ থেকে এই ই বুকটা পড়তে পারবেন। আহা হা 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 হা, শখ কত! তারপর ইবুকের দাম হাঁকাবেন 90 টাকা, 100 টাকা। আপনাদের ধান্দা ভাই জানা আছে। না বোন, বইটইয়ে অন্তহীন পেন্ডুলাম ই বুকটি সম্পূর্ণ ফ্রি, পড়ার জন্য কোনো টাকা দিতে হবে না। কি বলেন, সত্যি? বাবু, আমরা ভারতীয়রা কিভাবে পড়বো তাইলে? বইটই তো আমাদের এখানে চলছে না। আমরা কি তবে বৈষম্যের শিকার হলুম? না, কোনো বৈষম্যের শিকার হতে হবে না। ভারতীয়দের জন্য প্রতিলিপি অ্যাপে এই উপন্যাসটি দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবেন সেখান থেকে। ও ভাই, অত কিছু বুঝি না। এত অ্যাপ ট্যাপ কে নামাতে যাবে? হ্যাঁ, ফেসবুকে দিলে দাও, না হলে পীড়িতের আলাপ বন্ধ করো। জি, শুধু বইটই আর প্রতিলিপি না, ফেসবুকেও সম্পূর্ণ ফ্রিতে গল্পটা পড়তে পারবেন আপনারা। এবার হয়েছে, আর কোনো অভিযোগ জানায়েন না। ভিডিও শুরু হইতে দেরি হলে আর অডিয়েন্স আস্ত রাখবে না। আর যারা যারা উপন্যাসটা পড়তে চান, ভিডিও ডিসক্রিপশনে সবগুলো সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে পড়ে ফেলুন। এই পাপ্পু, দৃশ্য বদলাও, সিন প্যাক আপ। শীতের সকালে কুয়াশা কেটেছে, মিষ্টি রোদের আলো। মিষ্টি রোদের আলো গাছের পাতা ভেদ করে মাটিতে এসে পড়েছে। গাছে গাছে নাম না জানা পাখির কলতান। তারা যেন এই সোনালি রোদ্দুরকে স্বাগত জানাচ্ছে তাদের নিজস্ব পরিভাষায়। আঙ্গিনায় কুলো নিয়ে বসেছে তাসনুভা, গায়ে খয়েরি শাড়ি, ফর্সা গায়ের বরণে ছোপ ছোপ দাগ। কেউ যেন ইচ্ছে করে কলঙ্কিত করেছে তার পবিত্রতাকে। নির্মল মনে সে চাল থেকে ধানের অবশিষ্টাংশ বাছাই করছে। মনে মৃদু ভালো লাগার কারণ তার অজানা, তবে আজকের দিনটা তার জন্য শুভ। নোমানের অসুখটা সেরেছে, ছেলেটা আবার আগের মতো পুরো বাড়ি মাতিয়ে রাখবে, মা বলে ডেকে তার আঁচলে মুখ লুকাবে। ছেলেটা বড়ই লাজুক। এক গাড়ি এসে থামল বাড়ির সামনের রাস্তায়। তাসনুবার মলিন ভাবনায় ছেদ পড়ল। এই রাস্তায় সাধারণ মানুষ তো দূর, অসাধারণ কোনো ব্যক্তিত্বও আসে না, সেই জায়গায় আস্ত একটা গাড়ি। তাসনুবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে গাড়িটার দিকে। সামনে দরজা খুলে নামলো রাফি। একে একে পিছনের দুই দরজা খুলে নেমে এলো দুজন, একজন ছোট সদস্য, আরেকজন যুবতী। রাফির কাছাকাছি আসতেই সুমনা বলল, এই তাহলে তাসনুবার শ্বশুর বাড়ি? নীলগিরি জঙ্গলের এদিকটায় কেউ থাকে বলে তো জানতাম না। কেউ না থাকলেও এরা থাকে। ওই যে দেখো, আমাদের রানী কুলা নিয়ে বসে আছে। বলেছিলাম না এর কোনো গতি হবে না, বদমাইশ একটা। থামো তো, খুশির খবর দিতে এসেছো, ঝগড়া বাঁধাতে নয়। রাগ ঠাক সব ফেলে চলো। তুনু, আয়। তারা তিনজন বাড়ির আঙ্গিনায় আসতেই তাসনুবা কুলো পাশে রেখে উঠে দাঁড়ায়। সে হতবিহুল। তার ভাই এখানে এসেছে, নিশ্চয়ই আবার তাকে নিয়ে যেতে চাইবে। তাসনুবা প্রস্তুত হয়ে নেয় সময়টাকে সামাল দেওয়ার জন্য।
সুমনা সর্বপ্রথম এগিয়ে এসে তাসনুবার সামনে দাঁড়ায়, বলে, তুমি তুমি তাসনুবা না? কেমন আছো? অনেক দিন পর তোমায় দেখলাম। সুমনা আপু, আমাদের বাসায় যে আসতে। ভুলে যাওনি দেখছি। যাক, আমাদের কথা একটু হলেও মনে আছে তোমার। তুনো, ব্যাগটা দে। ছোট্ট মেয়েটা থেকে ব্যাগ নিয়ে সেখান থেকে কিছু চিপস বিস্কুট বের করলো সুমনা। তাসনুবার দিকে এগিয়ে দিয়ে বলল, রাফির কাছ থেকে শুনেছি তোমার একটা ছোট্ট ছেলে আছে। কোথায় ও? ওকে এগুলো দিও, খুশি হবে। না, নোমান ঘরে আছে, ঘুমাচ্ছে। রাফি তার নীরবতা ভেঙে বলে, বাবা মায়ের কথা একবারও মনে পড়ে না তোর? একটা বারও কি দেখতে ইচ্ছা করে না তাদের? তাসনুবা মাথা নিচু করে। তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। গ্রামের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, যার কিনা ডাক্তারি পড়তে লন্ডনে যাওয়ার কথা ছিল, সেই মেয়ের আজ এই হাল। কোন জাদু বলে নকিব তাকে এই বাড়িতে আনলো? এতটা অধপতন কেন হলো তার? আহা, বাদ দাও সেসব। পুরনো কথা তুলে কোনো লাভ হবে কি? ও ওর নিজের ইচ্ছায় এসেছে, ওকে ওর মতো থাকতে দাও। কিছু মনে করো না। জানোই তো, তোমার ভাই তোমাদের সম্পর্ককে মেনে নিতে পারেনি, এখনো পারছে না। তবে তুমি কিন্তু মাঝে মাঝে গিয়ে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে আসতে পারো। ওরা তোমায় অনেক মিস করে। আমি আমার বিরুদ্ধে যেতে পারবো না আপু, তোমরা আমায় ক্ষমা করো। এই দেখো, খুশির খবর দিতে এসে দুঃখের কাহিনী শুরু করে দিয়েছি। রাফি, কার্ডটা দাও। সামনের 27 তারিখ শুক্রবার আমাদের বিয়ে। তোমরা সপরিবারে আমন্ত্রিত। ধন্যবাদ, তোমাদের দুজনকে দারুণ মানাবে। এই দেখো, আমি তোমাদেরকে দাঁড়িয়ে রেখেই কথা বলা শুরু করে দিয়েছি। দাঁড়াও, আমি ঘর থেকে চেয়ার নিয়ে আসি। থাক, আমরা চলে যাব, চেয়ার আনতে হবে না। তাসনুবার হাসি খুশি মুখ মলিনতায় ছেয়ে যায়। আচ্ছা, তুমি তো তোমার খুশির খবরটা দিলে না। কি ব্যাপার? কয় মাস চলছে? এইবার কিন্তু একটা মেয়ে চাই। আসলে আপু, আমি নিজেও জানি না আমার কয় মাস চলছে। মানে কি বলো এইসব? সত্যি আমি জানি না আদতে আমার ভিতরে কি বড় হচ্ছে। তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। নোমান যখন আমার পেটে ছিল, ওর নড়াচড়া, লাথি দেওয়া এইসব অনুভব করতে পারতাম। আমার ভিতরে যে তখন একটা জীবন বেড়ে উঠছিল তা অনুধাবন করতে পারতাম। কিন্তু এবার এবার আমি কিছুই অনুভব করতে পারি না। এমন মনে হয় যেন আমার মধ্যে কিছুই নেই। আয়নায় দেখলে মনে হয় আমি ৬-৭ মাসের গর্ভবতী, কিন্তু এটা এক প্রকার অসম্ভব। অসম্ভব কেন? আমি বিগত ১ বছর থেকে আলাদা থাকি। আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যার প্রতিফল এভাবে পাবো। আমি বিষয়টা নিয়ে চিন্তিত। আসসালামু আলাইকুম। তাসনুবা অবাক হয়ে রাফির দিকে তাকায়। রাফির দৃষ্টি অনুসরণ করে সে পেছনের দিকে তাকিয়ে দেখে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বৃদ্ধ থেকে কোনো উত্তর না আসায় রাফি আবার বলে, সামনের শুক্রবারে আমাদের বিয়ে। আপনারা সব পরিবারে আমন্ত্রিত, আসবেন কিন্তু। নোমান উঠছে, ওরে যাইয়া খাউন দে। বৃদ্ধ কথাটা শেষ করেই ঘরের দিকে চলে যায়। রাফি বৃদ্ধের এমন ব্যবহারে বিব্রত বোধ করে। সে বৃদ্ধকে এই পর্যন্ত যতবারই কথা বলেছে, একবারও ফিরতি উত্তর পায়নি। তো তুমি কিছু মনে করো না ভাইয়া, উনি এমনই একটু গম্ভীর। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। তোমার কপালে ওটা কিসের দাগ? ওটা কিছু না, টিউবওয়েল চাপতে গিয়ে আঘাত পেয়েছিলাম, হালকা কেটে গেছে। সুমনা, চলো, আমাদের যেতে হবে। আসি বোন, আমাদেরকে আরো কয়েক বাড়িতে যেতে হবে তো। আমরা আবার আসবো। ভালো থেকো, শরীরের যত্ন নিও। সুমনা তাসনুবা থেকে বিদায় নিয়ে চলে যায়। সাথে যায় তাদের সাথে আসা ছোট্ট মেয়েটাও। গাড়িতে সবাই উঠতেই সেটা বাড়ির সামনে রাস্তা ত্যাগ করে চলে যায়। তাসনুবা মন খারাপ করে কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে। মৃদু দীর্ঘশ্বাস ফেলে। একঘেয়েমি জীবন যেন আলোর সংস্পর্শে এসেও আবার অন্ধকারে নিমজ্জিত হলো। তাসনুবা, এই তাসনুবা, কই গেলি তুই? ঘর থেকে নকিবের কণ্ঠ ভেসে আসে। তাসনুবা সব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে। দ্রুতকুলো হাতে নিয়ে ঘরের দিকে যায়। নকিব হাঁসফাঁস করে বিছানায় উঠে বসে। সে আগে শুয়েছিল,
মনে তীব্র ক্ষোভ। তাসনুবা ঘরে প্রবেশ করতে এসে চেঁচিয়ে উঠল। এই, এত ডাকা লাগে কেন? কানে শুনোস না? আমি তো দ্রুতই আসছি। কি হইছে বলেন। আমার খাউন কই? আমার খিদা লাগছে, খাউন দে। আমি চাল বাসলাম মাত্র, এখন ভাত বসাবো। কি কইলি তুই? এতক্ষণ ধরে চাউল বাসছিলি? শালি, ভাত কখন খামু আমি? এই তোরে যত পিড়েই তাও তোর হুশ আহে না। আইস তোরে আমি মাইরে ইলাম, দাঁড়া। নকিব বিছানা থেকে নেমে খোঁড়াতে খোঁড়াতে দেওয়ালে ঝুলানো বেল্ট হাতে নিয়েই হামলে পড়ে তাসনুবার উপরে। আর কোনোদিন ভাত ভয়তে দেরি হইব? হ্যাঁ, আর আমাকে দেরি ছেড়ে হইব? দিন। আমি আর দেরি করব না। আল্লাহ, আমাকে ছেড়ে দিন। ও মা, না। দিদি, দিদি কি হয়েছে? তুমি ঠিক আছো? পানি পানি খাবো, পানি। কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তার থেকেও বেশি কিছু। লোকটাকে নিষ্ঠুরভাবে মেয়েটাকে মারছিল। কোন মেয়ে? কার কথা বলছো তুমি? তাসনুবা, মেয়েটার নাম তাসনুবা। তুমিও এই স্বপ্ন দেখেছো? স্বপ্নে তার ভাই এসেছিল না বিয়ের কার্ড দিতে? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমিও আজ সকালে এই স্বপ্ন দেখেছি। অদ্ভুত এক স্বপ্ন। এমন মনে হচ্ছে দৃশ্যটা আমার জীবনে আগেও আমি প্রত্যক্ষ করেছি। বিষয়টা এমন যে এক জিনিস দ্বিতীয়বার দেখলাম। আমারও তাই মনে হচ্ছে। ঘরের ক্যালেন্ডারের পৃষ্ঠাটা আমার এখনো মনে আছে। সময়টা নিশ্চয়ই 1996-এর। কিন্তু মানুষ কি নির্দিষ্ট কোনো এক সময়ের স্বপ্ন দেখতে পারে, তাও আবার অতীতের? জানি না, হয়তো বিষয়টা কাকতালীয়। তোমার জ্বর কমেছে দেখি। তোমার কপালে এই দাগ কিভাবে আসলো? কোন দাগ? কিসের দাগ? তাজ তোমার কপালে যেমন দাগ ছিল ঠিক তেমন। এসব কি হচ্ছে? আফা, দরজা খোলেন, নাস্তা আনছি। সাবিনা উঠে চলে যায় দরজা খুলতে। কাল রাতে হঠাৎ দেখি জ্বর চলে আসে। সেও ধিকির সাথেই ঘুমিয়েছিল। সাবিনা গিয়ে দরজা খুলে দেয়। কি ব্যাপার, আস্তে রাখতে পারো না? সরি স্যার। তোমাকে আমি আর দুই চোখে দেখতে চাই না। হসপিটালের সামান্য একটা কঙ্কাল পাহারা দিতে বলেছিলাম, সেটাতেও আমাকে ডুবিয়েছ। এই পর্যন্ত একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, বদমাইশ। সরি স্যার, আমি আর মুকুল তো খুব কড়া পাহারা দিছিলাম। তারপরও যে কেমনে কি হইয়া গেল কিছুই বুঝতাছি না। আমার মনে হয় কি স্যার, কঙ্কাল নিজে থেকেই পালাই গেছে, নইলে বাইরে থেকে বন্ধ একটা রুমের মধ্যে কঙ্কাল চুরি হওয়া তো অসম্ভব। কঙ্কাল নিজে থেকে পালিয়ে গেছে না? নিজে থেকে? ওহ আল্লাহ, আমাকে এই গাধা রাস্তাবল থেকে বের করো। আমি এই গাধাগুলোর সাথে থাকতে থাকতে নিজেই গাধা হয়ে যাব। স্টুপিড একটা। সরো এখান থেকে। আমি কাকে কি বলতেছি? আমিই বের হয়ে যাই। এই গর্ধবদের সাথে আর না ভাই, আমার পক্ষে সম্ভব না। রিয়াদ সজোরে ফাইল বন্ধ করে দিয়ে উঠে বের হয়ে যায় রুম থেকে। নয়ন দরজার দিকে তাকায়। মাথা হেলিয়ে দেখতে থাকে রিয়াদ গিয়েছে কিনা। রিয়াদের প্রস্থান নিশ্চিত হতেই নয়ন এগিয়ে যায় টেবিলের দিকে। আগে থেকে রাখা দুটো ফাইলের মধ্য থেকে কিছু একটা খুঁজতে শুরু করে। করিডোর দিয়ে এগিয়ে আসছে তানিয়া। বার দুয়েক হাত ঘড়ি উঠিয়ে দেখল সে আজ অনেকটা দেরি হয়ে গেছে আসতে। ফাইল রিপোর্ট জমা দেওয়ার আগে শেষবারের মতো রিভিশন দেওয়া প্রয়োজন, না হলে পরবর্তীতে ভুল তথ্য চলে গেলে সমস্যা। নিজ কেবিনে প্রবেশ করে চেয়ারে বসল তানিয়া।
কাঁধের ব্যাগটা রেখে সেখান থেকে কাগজগুলো বের করলো। ঋতুরাজ তাড়াতাড়ি আসার কথা ছিল, তার কাছে দ্বিতীয় খণ্ডটা আছে। এত লেট যে কেন করছে ও? তানিয়া কিছুক্ষণের মধ্যেই এসব চিন্তা মাথা থেকে সরিয়ে সঠিক রিপোর্টগুলো বাছাই করতে লাগলো। হঠাৎ দরজায় কারো কড়া নাড়ার শব্দ। লোকটা ক্যাবিনে প্রবেশ করলো না, দরজা খুলে সেখানেই দাঁড়িয়ে বলল, ম্যাম, ভেতরে আসবো? সালাউদ্দিন, আসো। লোকটি ভেতরে ঢুকলো না, বাইরেই দাঁড়িয়ে থাকলো। ম্যাম, শহীদুল স্যার আপনাকে একটু ডেকেছেন। আমি রিপোর্ট নিয়ে যাচ্ছিলাম ওইদিকে। সমস্যা নেই, আমি আসছি। আসলে ম্যাম, স্যার রিপোর্ট ছাড়া অন্য একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চেয়েছেন। আপনি তাড়াতাড়ি গেলে ভালো হয়। তানিয়া কিছুটা অবাক হয়, পর মুহূর্তে বলে, আচ্ছা যাও, আমি আসছি। লোকটা চলে যায়। তানিয়া কিছু কাগজ হাতে নিয়ে উঠে বেরিয়ে যায় কেবিন থেকে। স্যার, আসসালামু আলাইকুম। ভেতরে আসবো? ও তানিয়া, ওয়ালাইকুম সালাম। আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তানিয়া এসে চেয়ার টেনে বসল। সে কিছুটা অবাক হয় তার পাশের চেয়ারে বসা আগন্তুক মেয়েটাকে দেখে। অফিসে এই মেয়েটাকে আগে দেখেছে বলে তার মনে পড়ছে না। তো যেই জন্য তোমাকে ডাকলাম, এই হচ্ছে মুস্কান। অফিসে নতুন জয়েন করেছে তোমার সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কথাটা শুনেই তানিয়া আকাশ থেকে পড়ল। আমার অ্যাসিস্ট্যান্ট? কেন স্যার? ঋতু তো আছেই। ও রিজাইন নিয়েছে। ওর রিজাইন লেটার আজ সকালে আমাকে মেল করেছে, সাথে কিছু কাগজও। যে প্রজেক্টে ও সামিল ছিল তার অর্ধেক পেপারসও আমাকে পাঠিয়ে দিয়েছে। ঋতু রিজাইন নিয়েছে? কালকে রাতেও তোর সাথে আমার কথা হলো, ও তো আমাকে কিছু বলেনি। হয়তো অন্য কোনো ব্র্যান্ডে ভালো জবের অফার পেয়েছে, বাদ দাও তার কথা। ও যেহেতু নেই এখন থেকে, তাই মুস্কান তোমার অ্যাসিস্ট্যান্ট। ওকে সেন্ট পিটার্স কলেজ থেকে পাঠিয়েছে। এ মান্থে ওর র্যাঙ্কিং সবচেয়ে বেশি, তাই ওকেই পরবর্তী প্রজেক্টে তোমার সহকারী হিসেবে সিলেক্ট করেছি। তানিয়া মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু এখনও সে এই চিন্তায় বিভোর। ঋতু হঠাৎ রিজাইন করলো কেন? মুস্কানকে নিয়ে ক্যাবিনে যাও, পরবর্তী প্রজেক্টের বিষয়ে ওকে বুঝিয়ে দাও। ও ওর মতো কাজ শুরু করুক। ওকে স্যার। মুস্কানকে নিয়ে তানিয়া বেরিয়ে যায় ক্যাবিনেট থেকে। তানিয়া মুস্কানকে নিয়ে তার ডেস্কে আসলো। তোমার নাম তাহলে মুস্কান? বেশ কম বয়সে এই ফিল্ডে চান্স পেয়েছো দেখছি। থ্যাংক ইউ ম্যাম। আসলে সব কৃতিত্ব আমার বাবার। তিনি আমাকে ফুল সাপোর্ট দিয়েছেন এই ফিল্ডে। তার জন্যই তো আমি আজ এই পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি। একটা পুরনো কুয়ো, তার চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা। কুয়োর রশি টেনে ভারী কিছু তোলার চেষ্টা করছে কয়েকজন কনস্টেবল। কুয়ো থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ছোট বালকটি তার বাবার পাশে দাঁড়ানো। সে তার নির্মল মন দিয়ে বুঝে ওঠার চেষ্টা করছে আশেপাশে পরিস্থিতি। হঠাৎ কুয়ো থেকে কিছু একটা অবয়ব উপরে উঠে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামবাসীদের মাঝে। ছোট্ট বালক এক দৃষ্টিতে সেদিকে ফিরে তাকায়। কুয়োর রশিতে বাঁধা এক তরুণী নিথর দেহ, চোখের পাপড়ি খোলা, যেন চিরদিনের জন্য সে পাপড়ি দুটো থমকে গেছে। আম্মু, ছোট্ট বালকটি ডেকে উঠল, ছুটে যেতে চাইল সে কুয়োর দিকে। তার বাবা নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না, কেঁদে উঠলেন। অবুঝ বালক ছুটোছুটি করার চেষ্টা করছে, হঠাৎ সে থেমে গেল। তার দাগহীন হৃদয় প্রথমবারের মতো উপলব্ধি করল সে কিছু একটা হারিয়ে ফেলেছে। বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে।
রাহাত অপর হাত দিয়ে তার চোখের পানি মোছে। কিছু সময় কিছু সম্পর্কের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যেমনটা তার মা জড়িয়ে আছে তার হৃদয়ের সাথে। অস্বাভাবিক এক মৃত্যু, কেটেছে 24 বছর। আজও সে জানে না আদতে তার মায়ের সাথে কি হয়েছিল, কেন রক্তহীন এক নিথর দেহ উদ্ধার হয়েছিল। আজও সে জানে না আদতে তার মায়ের সাথে কি হয়েছিল। লতাপাতায় বেষ্টিত নীলগিরির জঙ্গল। সময়টা বিকেল, আকাশে সূর্যের তেজ কমেছে। জঙ্গলের মধ্য দিয়ে পাকা রাস্তায় ছুটছে এক টয়োটা গাড়ি। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে তাসনুবার বড় ভাই রাফি। পিছনের সিটে রয়েছে তাসনুবা, সুমনা আর সাথে সুমনা ছোট্ট বোন তনু। তাসনুবা চিন্তিত। বিকেলে বাড়ির সবাইকে ভাত ঘুমিয়ে রেখে খুব সাবধানে সে বাড়ি থেকে বেরিয়েছে। সে ফেরার আগে যদি তারা উঠে যায় তাহলে মহাবিপদ। রাফি লুকিং গ্লাস দিয়ে তাসনুবার দিকে তাকালো। চিন্তা করিস না বোন, যথাসময় তোকে বাসায় পৌঁছে দেব। আলট্রাসোনোগ্রাফি করাটা জরুরি, একমাত্র ডাক্তারই বলতে পারবে তোর পেটে বাচ্চা আছে না অন্য কিছু। ভয় দেখাচ্ছ কেন? এমনিতেই ও জড়সড় হয়ে আছে। তাসনুবা, আমার দিকে তাকাও। ভয়ের কিছু নেই, আমরা শুধু যাব, পরীক্ষা করব। কত মাস হলো এটা জেনেই চলে আসব। লিপি কেমন আছে? অনেক দিন হলো ওর সাথে দেখা হয়নি। ওর কি বিয়ে হয়ে গেছে? আব্দুল চাচার মেয়ে লিপির কথা বলছো? হ্যাঁ, ও আর আমি একসাথে ইন্টার পাস করেছিলাম। ও আমার বান্ধবী ছিল। ও তো মারা গেছে কিছুদিন আগে। কেন, তুমি জানো না? লিপি মারা গেছে? ওহো, তুমি তো 9 বছর থেকে গ্রামের বাইরে, এজন্যই তো জানো না। লিপি কিভাবে মারা গেছে আমিও জানি না, শুধু শুনেছি গ্রামের বড় কুয়াটায় তার লাশ পাওয়া যায়। ওর তো বিয়ে হয়েছিল, একটা ছেলেও আছে শুনেছি। ছেলেটার বয়স তোমার নোমানের মতোই। লিপি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। মতিউর ভাই অনেক খোঁজাখুঁজি করেছিলেন, লাভ হয়নি। সপ্তাহ পেরোতেই ওর লাশ উদ্ধার হয়। শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না। পোস্টমর্টেম রিপোর্ট দেখেছিলাম, মৃত্যুর কারণ সেখানেও লেখা নেই। শুধু শুনেছি তার শরীরের সবগুলো হাড় ভেঙে গেছে, যেন কি ওর শরীরের ভেতর থেকেই তার হাড়গুলো ভেঙে দিয়েছে। হয়তো কোনো বন্যপ্রাণীর শিকার হয়েছিল। গ্রামে তখন নাম না জানা প্রাণীর উৎপাত। লিপির মতো আরো 2জন মেয়ের লাশ এভাবে উদ্ধার হয়েছিল, তাই না রাফি? হ্যাঁ, তখন বেশ খারাপ একটা সময়ের মধ্য দিয়ে এই গ্রামকে যেতে হয়েছিল। অনাবৃষ্টি, খরা, সাথে এই নাম না জানা প্রাণীর উৎপাত হয়েছে। এখন গল্প থামাও, আমরা এসে গেছি। গাড়ি এসে থামলো এক দোতলা ছোট্ট দালানের সামনে। গাড়ি থেকে একে একে নামলো সবাই। তাসনুবা কৌতূহল দৃষ্টে পুরো দালানকে দেখে। গ্রামের প্রাইভেট ক্লিনিক, এটাই একমাত্র গ্রামের ভালো এবং সুনামধন্য চিকিৎসালয়। রাফি, তাসনুবা ও বাকিদের নিয়ে ক্লিনিকে দোতলায় যায়। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখায় তারা সরাসরি আল্ট্রাসোনোগ্রাম রুমে প্রবেশ করে। ভিতরে একজন নারী চিকিৎসক দাঁড়িয়ে আছেন মনিটরের পাশে। তিনি ক্লায়েন্টদের আসতে দেখে তাদের দিকে এগিয়ে যান। রাফির কাছে এসে অ্যাপয়েন্টমেন্ট পেপার চেক করেন। রোগী নিশ্চিত হতেই তিনি তাসনুবাকে বেডে শুয়ে দেন। উৎসুক হয়ে মনিটরের দিকে তাকায় রাফি ও সুমনা। ছোট্ট তনু কিছুটা দূরে দাঁড়ানো। চিকিৎসক মনিটর দেখে অবাক হয়। তিনি যন্ত্রের অগ্রভাগ আরেকটু নাড়িয়ে অন্যত্র স্থাপন করেন। না, ফলাফল একই, কোনো পরিবর্তন নেই। এটা কি? কোনটা? আমি আমার পুরো ক্যারিয়ারে এমন কেস দুটো দেখিনি। কি হয়েছে ডাক্তার? কোনো খারাপ কিছু? আপনারা মনিটরে দেখুন। দেখুন, তার পেটের ভিতরে ডিম্বাশয়ে শুধু কিছু ঘন লাল ধোঁয়া দেখা যাচ্ছে। বাচ্চার কোনো চিহ্নই নেই। মানে বাচ্চার জায়গায় তারা আকৃতির লাল ধোঁয়া? রাফির কথা শেষ না হতেই মনিটরের স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। এই মনিটরে আবার কি হলো? চিকিৎসক যন্ত্রটাকে কাঁথার নিচ থেকে বের করে মনিটর চেক করতে যান। তাসনুবা উঠে বসে, তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ভাইয়া, ওটা ওটা কি ছিল? আমার শরীরের মধ্যে তারার মতো ওটা কি? কিছু না, তুই শান্ত হ, ভয় পাস না, কিচ্ছুই হয়নি। কিন্তু ভাইয়া। তাসনুবা আরো কিছু বলতে চেয়েও থেমে যায়। এটা আবার সমস্যা করতেছে কেন? উফ, ঝামেলা। রাফি হাত ঘড়ি উঠিয়ে দেখল
আসরের আজানের সময় হতে আর কিছুক্ষণ মাত্র বাকি। তোকে পরে সব বলবো, চল তাড়াতাড়ি, বাসায় ফিরতে হবে। ওরা উঠে তোকে না দেখতে পেলে সমস্যা, তাড়াতাড়ি চল। রাফি তার হাত ধরে তাকে বিছানা থেকে নামিয়ে সুমনা ও তনুকে নিয়ে দ্রুত বের হয়ে যায় রুম থেকে। চিকিৎসক কিছুক্ষণ মনিটরটা পর্যবেক্ষণ করলেন। সবকিছু দেখার পর মনিটরের কানেকশন লাইটটা খুলে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, এটা মনে হয় গেছে, যাই ম্যানেজারকে বিষয়টা জানায় রাখি, নইলে পরে তখন আবার আমাকে দোষারোপ করবে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.